আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকের আলোচনার আলোচ্য টপিকটি হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ আইসিটির তৃতীয় অধ্যায়ের প্রথম পাঠ সংখ্যা পদ্ধতি। এই অধ্যায় থেকে সিলেট বোর্ড 2025 সালের 4 নঙ্গে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল তার সমাধান নিয়ে। লক্ষ্য করো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের দুইটা দৃশ্যকল্প দেওয়া ছিল। এটা হচ্ছে দৃশ্যকল্প 1, এটা হচ্ছে দৃশ্যকল্প 2। আমাদের দৃশ্যকল্প 1 এ বলা আছে 56 বেস হচ্ছে 10 প্লাস অজানা একটি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে বেস দিয়েছে 8 ইকুয়াল টু বিডি বেস হচ্ছে 16। অর্থাৎ এই যে 56 বেস 10 অর্থাৎ দশমিক সংখ্যা পদ্ধতির একটি সংখ্যা এবং বেস 8 অক্টাল সংখ্যা পদ্ধতির একটি অজানা সংখ্যা দেওয়া আছে। এই যে দশমিক সংখ্যা পদ্ধতি 56 এবং অক্টাল সংখ্যা পদ্ধতির একটি অজানা সংখ্যা, এই দুটি যোগ করার পর আমাদের হেক্সাডেসিমেলে কত আসলো? বিডি আসলো। ঠিক আছে, এটা হচ্ছে দৃশ্যকল্প 1। দৃশ্যকল্প 2, এখানে আমাদের বলা আছে দৃশ্যকল্প 2 আকাশ ও রফিককে 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে দশমিক সংখ্যা পদ্ধতির 20 থেকে দশমিক সংখ্যা পদ্ধতির 42 বিয়োগ করে দেখালো। একটা জিনিস খেয়াল করো সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে 20 বেস হচ্ছে 10 থেকে 42 বেস হচ্ছে 10, এই 20 ও দশমিক সংখ্যা পদ্ধতির সংখ্যা, আবার এই তোমার 42 ও দশমিক সংখ্যা পদ্ধতির একটি সংখ্যা। এখন তারা কি বলেছে? 2 এর পরিপূরক করে 20 থেকে 42 বিয়োগ করে দেখিয়েছে। আমরা জানি 2 এর পরিপূরক করতে গেলে সাধারণত বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করতে হয়। ঠিক আছে, অর্থাৎ এই দুইটার মধ্যে যে সংখ্যাটা ছোট তাকে করতে হয় 2 এর পরিপূরক। কিন্তু তারা এখানে বলে দিয়েছে কিন্তু 20 থেকে 42 বিয়োগ করে দেখালো। ঠিক আছে, 20 থেকে 42, তাহলে অবশ্যই আমাদের ফলাফলটা মাইনাসের আসবে, যেহেতু তারা বলে দিয়েছে। ঠিক আছে, যদি বলা না থাকতো, যদি পরিপূরকের ক্ষেত্রে কোথাও কোনো কিছু বলা না থাকে, তাহলে অবশ্যই আমরা ছোটটাকে 2 এর পরিপূরক করে, এটা আমরা সবাই জানি। কিন্তু যেহেতু তারা বলেছে 20 থেকে 42 বিয়োগ করে দেখালো, তাহলে অবশ্যই কি করতে হবে? এই যে আমাদের পরিপূরক কাকে করতে হবে? 42 কে করতে হবে। ঠিক আছে, বড়টাকে 2 এর পরিপূরক করে দেখাতে হবে, কারণ তারা বলে দিয়েছে মাইনাসটা কোনটা হবে? 42 হবে। ঠিক আছে, এটা অঙ্ক করার সময় আরো বিস্তারিত বোঝাবো। আমাদের রিকোয়ারমেন্ট গুলো চেয়েছিল ক ইউটিএফ এর পূর্ণরূপ কি, খ স্থানীয় মান কি ব্যাখ্যা করো, গ দৃশ্যকল্প 1 এ উল্লেখিত প্রশ্নবোধক চিহ্ন বেস হচ্ছে 8 এর মানটি নির্ণয় করো। এই যে আমাদের একটি অক্টাল সংখ্যা পদ্ধতিতে অজানা একটি সংখ্যা দেওয়া ছিল, দৃশ্যকল্প 1 এর মধ্যে এটা আমাদের নির্ণয় করে দেখাতে হবে। এই যে ঠিক আছে, এই যে এখানে অজানা একটি সংখ্যা আছে, এটা নির্ণয় করে দেখাতে হবে। গ নাম্বার বলেছে দৃশ্যকল্প 2 অনুযায়ী আকাশ রফিককে যে অঙ্কটি করে দিল তা সমাধানপূর্বক ব্যাখ্যা করো। অর্থাৎ দৃশ্যকল্প 2 অনুযায়ী আকাশ রফিককে যে অঙ্কটি করে দিল তা সমাধানপূর্বক ব্যাখ্যা করো। অর্থাৎ এই যে আকাশ রফিককে 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে 20 থেকে 42 বিয়োগ করে দেখালো, এটা 2 এর পরিপূরকের মাধ্যমে দেখাতে হবে, এটাই বলেছে। অর্থাৎ 2 এর পরিপূরক করার জন্য। সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো আর দেরি না করে আমরা অঙ্কগুলো ধাপে ধাপে দেখে আসি। আমাদের ক দাগে বলেছিল ইউটিএফ এর পূর্ণরূপ কি, চলো আমরা এটা দেখে আসি। ক ইউটিএফ এর পূর্ণরূপ হচ্ছে ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট। আমি আবারও বলছি, ইউটিএফ এর পূর্ণরূপ হচ্ছে ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট। ঠিক আছে, আমাদের খ দাগে বলেছিল, নম্বরে বলেছিল স্থানীয় মান কি ব্যাখ্যা করো। চলো খ নাম্বার অঙ্কটি আমরা দেখে আসি। খ স্থানীয় মান একটি সংখ্যার মধ্যে তার অবস্থান বা স্থানের উপর ভিত্তি করে একটি অঙ্কের মান বোঝায়। কি বুঝিয়েছে? স্থানীয় মান একটি সংখ্যার মধ্যে তার অবস্থান, অর্থাৎ সে কোন অবস্থানে থাকতেছে, একক দশক শতক, সে কোন অবস্থানে থাকতেছে, এরকম একটি অঙ্কের মান বোঝায়। যেমন আমি এখানে একটি সংখ্যা লিখেছি 567 এর স্থানীয় মান নির্ণয়। এখন একটু খেয়াল করো, 567 আমি এখানে লিখেছি। ঠিক আছে, 567 আমি লিখেছি। সর্বশেষ যে মান এটা হচ্ছে 7, সর্বশেষ যে মান এটা হচ্ছে 7, অর্থাৎ ডানে সর্বডানে আমাদের যা থাকে তাকে বলা হয় এককের গড়, তারপরে দশকের গড়, তারপরে শতকের গড়, এভাবে যায় আস্তে আস্তে। ঠিক আছে, বাম দিকে। তাহলে এই যে 7 আমি টান দিয়ে লিখেছি, 7 হচ্ছে এককের ঘর। ঠিক আছে, একক মানে হচ্ছে 1, তাহলে 7 গুণ 1, 7 ওকে 7। ঠিক আছে, তারপরে দেখো 7 এর এই বাম দিকে আসলো এক গড়, তাহলে এটা হচ্ছে এই যে 6টা হচ্ছে দশকের স্থান, তাহলে এই যে 6 হচ্ছে দশক মানে হচ্ছে 10, তাহলে 6 গুণ 10, 6 10 হচ্ছে 60। ঠিক আছে, 6 10 কত? 60।
তারপরে আরো এক গড় যখন বামে আসলো, এটা হচ্ছে শতকের গড়, এই যে 5, অর্থাৎ এটা একটা সংখ্যা, 567 একটি সংখ্যা। এখন যার যার অবস্থান, এই যে 7 যেহেতু সর্ব ডানে অবস্থান করেছে, এই জন্য এর নাম একক হয়েছে। এটা মধ্যে অবস্থান করেছে শতক, এই দশক, তারপরে 5 হচ্ছে শতক, এইভাবে যার যার অবস্থান, ঠিক আছে, কোন একটি সংখ্যার মধ্যে তার অবস্থান নির্দেশ করে, ঠিক আছে, অবস্থান নির্দেশ করে হচ্ছে স্থানীয় মান। যেমন 5 এটা হচ্ছে শতকের জায়গা, তাহলে 5 শতক সমান সমান 5 গুণ 100, তাহলে হলো 500। এখন তুমি যদি যোগ করে দাও তাহলে কত থাকলো, এই যে 7, এই যে 6, এই যে 5, ঠিক আছে, এই যে 5, ঠিক আছে, 7, এই যে 6, এই যে 5, ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের স্থানীয় মান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আসো আমাদের গ দাগে কি বলেছে আমরা একটু দেখে আসি। গ দাগে বলেছে দৃশ্যকল্প 1 এ উল্লিখিত প্রশ্নবোধক চিহ্ন 8 এর মান নির্ণয় করো। অর্থাৎ এই যে আমাদের দৃশ্যকল্প 1 এর মধ্যে একটি অজানা অক্টাল সংখ্যা দেওয়া ছিল, অক্টাল সংখ্যার মানটা নির্ণয় করার কথা বলেছে। এখন চলো আমরা আর দেরি না করে এটা সমাধান দেখে আসি। ঘ দৃশ্যকল্প 1 এ উল্লিখিত প্রশ্নবোধক চিহ্ন বেস হচ্ছে 8 এর মান নিচে নির্ণয় করা হলো। সুপ্রিয় শিক্ষার্থীরা এখানে একটু খেয়াল করো, এখানে আমাদের কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে এই যে 56 বেস হচ্ছে 10 প্লাস অজানা একটি সংখ্যা বেস হচ্ছে 8 সমান সমান হচ্ছে বিডি বেস হচ্ছে 16। এখন সুপ্রিয় শিক্ষার্থীরা এটাকে তুমি যদি একটি সমীকরণ ধরে নাও, এটাকে তুমি যদি একটা সমীকরণ ধরে নাও, তারা আমাকে কি বলেছে, এই সংখ্যাটা, এই যে অজানা একটি সংখ্যা অর্থাৎ অক্টাল সংখ্যা, এটা বের করার কথা বলেছে। তাহলে এটা একটা সমীকরণ হলে এটা যদি প্লাসের মান হয়, এটা যদি সমানের ওই পাশে নিয়ে যাও, তাহলে তো আমাদের এই মানটা চলে আসতেছে। তাহলে এখন একটু খেয়াল করো, এই যে বিডি 16, এটা হচ্ছে হেক্সাডেসিমেল, এটা হচ্ছে 56 হচ্ছে দশমিক। তাহলে অবশ্যই আমাদের হয় এই হেক্সাডেসিমেলকে দশমিকে আনতে হবে, না হয় এই যে দশমিকে হেক্সাডেসিমেলে রূপান্তর করে অঙ্কটা করতে হবে। চলো আর দেরি না করে আমরা সমীকরণটা একটু সিদ্ধ করে দেখাচ্ছি। এই যে আমাদের অজানা সংখ্যাটি থাকলো, এই যে প্লাসের মান ওই সাইডে চলে গেলে এটা কি হয়ে যাবে, মাইনাসের হয়ে যাবে, ঠিক আছে। বিডি 16 মাইনাস হচ্ছে তোমার 56 10। এখন সুপ্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো, এই যে হেক্সাডেসিমেল থেকে দশমিক কখনোই বিয়োগ করা যায় না, বিয়োগ করতে গেলে সমজাতীয় করতে হয়। কি করতে হয়, সমজাতীয় করতে হয়। তাহলে তুমি এখন এই যে বিডির মানটা আছে হেক্সাডেসিমেল, এটাকে তুমি দশমিকে কনভার্ট করে নাও, ঠিক আছে। এই যে হেক্সাডেসিমেলকে কোথায় নিবা, দশমিকে রূপান্তর করবা। আমরা জানি কোনো একটি সংখ্যা থেকে দশমিকে রূপান্তর করতে গেলে কি করতে হয়, তার বেস দ্বারা তার উপাদানের সাথে গুণ করতে হয়। আমরা জানি যে কোনো বৃত্তির অঙ্ক থেকে দশমিকে রূপান্তর করতে গেলে যার থেকে রূপান্তর করতেছ, ঠিক আছে, যার থেকে আনতেছ তার বেসের সাথে তার উপাদানের গুণ। তাহলে এখানে লিখতে পারো এই যে বি গুণ এই যে 16 প্লাস ডি গুণ এই যে 16। এখন সুপ্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো তো, আমরা জানি সর্বশেষ যে বেস তার উপরে দিতে হয় 0, তার উপরে কি দিতে হয় 0, এখানে দিতে হয় কি 1। এখন একটু খেয়াল করো, বি এই যে এ বি সি ডি এগুলোর মান আছে হেক্সাডেসিমেল, এগুলোর মান হচ্ছে 10। হেক্সাডেসিমেল এর দশমিক মান হচ্ছে 10 এবং বি এর মান হচ্ছে 11, সি এর মান হচ্ছে তোমার 12, ডি এর মান হচ্ছে তোমার 13। এখন আমাদের এই যে এখানে কিসের মান লাগবে, বি এর মান লাগবে, যেহেতু আমরা দশমিকে রূপান্তর করতেছি। বি এর মানটা কত, এই যে 11, ঠিক আছে। তাহলে এখানে লেখো এই যে 11 ইন্টু 16 উপরে 1 দেওয়া, যে কথা পাওয়ার, না দিলে একই কথা, তাহলে 16 হবে প্লাস এই যে ডি এর দশমিক মান কত, ডি এর দশমিক মান হচ্ছে 13, তাহলে এখানে লিখতে পারো এই যে 13, ঠিক আছে। ডি এর দশমিক মান 13 ইন্টু 16 উপরে কত আছে পাওয়ার, 0 আছে। আমরা জানি কারো উপরে পাওয়ার যদি 0 হয় তাহলে ফলাফল হয়ে যায় 1, ফলাফল হয়ে যায় 1, তাহলে এখানে 1 হয়ে গেল। এখন 11 ইন্টু 16, 11 ইন্টু হচ্ছে 16, তাহলে 176 কত আসতেছে, 176 প্লাস 13 কে 13। এখন 176 আর 13 যোগ করবা, 176 আর 13 যোগ করবা, তাহলে আসতেছে 189। কত আসতেছে, 189, ঠিক আছে, 189। এখন এই যে বিডি, এটাকে আমরা কোথায় রূপান্তর করেছি, দশমিকে রূপান্তর করে নিয়েছি, ঠিক আছে। তাহলে এটা কি, এটা হচ্ছে দশমিকের মান। এটা কার মান, দশমিকের মান। তাহলে এই যে আমরা এখানে একটি সমীকরণ বের করেছিলাম না, এই যে সমীকরণটা বের করেছিলাম না, ঠিক আছে। তাহলে এখন লিখতে পারো এখন, ঠিক আছে, এখন তুমি সমীকরণটা লিখতে পারো, অজানা সংখ্যা এটা হচ্ছে 8 ছিল, আর এই যে বিডি 16 মাইনাস হচ্ছে তোমার 56 10। এখন একটু খেয়াল করো, এখানে তো অজানা সংখ্যা 8, এই যে বিডির মানটা দশমিকে আমরা কত কনভার্ট করেছি, 189
10 মাইনাস হচ্ছে 56 10। এখন দুইটাই যেহেতু সমজাতীয়, এখন তুমি বিয়োগ করতে পারবা, তাহলে 189 থেকে 56 বিয়োগ করলে ফলাফল আসতেছে 133। তাহলে এই যে 133 10 এখন সুপ্রিয় শিক্ষার্থীরা তারা কি বলেছে, এই যে 133 এটা সমকক্ষ অক্টাল মান, কি মান? অক্টাল মান। এখন 133 কে তুমি যদি অক্টালে রূপান্তর করো তাহলে তোমার ফলাফলটি চলে আসবে, ঠিক আছে। 133 10 এটাকে আমরা কোথায় কনভার্ট করব? এটাকে আমরা অক্টালেও কনভার্ট করব, তাহলে আমাদের অজানা যে সংখ্যাটা তা চলে আসবে। তাহলে আমরা লিখতে পারি, আমরা জানি দশমিক থেকে অক্টাল পদ্ধতিতে নিতে গেলে কি করতে হয়, যার ভিতরে কনভার্ট করব তার বেস দ্বারা ভাগ করতে হয়। তাহলে 133 দশমিক আছে তাকে অক্টালে নিব, এজন্য 8 দ্বারা ভাগ করবা, 8 দ্বারা কি করবা? ভাগ করবা। তাহলে 8 দ্বারা যদি ভাগ করো তাহলে তোমার আসতেছে 16, এবং সব ডিলেট দিয়ে 16 ইন্টু হচ্ছে 8, ঠিক আছে। তাহলে 128 বার যায়, 8 16 কত? 128, মাইনাস হচ্ছে তোমার 133, তাহলে তোমার পার্থক্যটা চলে আসবে, পার্থক্য হচ্ছে তোমার 5। 133 এর মধ্যে তুমি যখন 8 দ্বারা দিবা তখন 16 বার যায়, কতবার যায়? 128 বার। 128 এবং 133 এর পার্থক্য হচ্ছে তোমার 5। তারপরে আবার দিবা কতবার? 8, তারপরে আবার 8 দ্বারা ভাগ দিবা। 8 16 এর মধ্যে কয়বার যায়? 2 বার যায়, মিলে গেছে, এই জন্য হচ্ছে 0। আবার দিবা 8 দ্বারা। 8 কি 2 এর মধ্যে যায়? না। 8 কি 2 এর মধ্যে ভাগ যায়? না, এই জন্য 0। কার মধ্যে যায় না? 2 এর মধ্যে যায় না। এটা হচ্ছে নিচ থেকে উপরের দিকে আনসার, তাহলে 133 এই যে 10 এটাকে তুমি কোথায় রূপান্তর করেছো? এটাকে তুমি অক্টালে রূপান্তর করে নিয়েছো, ঠিক আছে। এই যে 133 দশমিক মান এর সমকক্ষ অক্টাল মান কত বের হয়েছে? আমাদের 205 বের হয়েছে। এটাই আমাদের অজানা একটি সংখ্যা ছিল, ঠিক আছে। আমি অঙ্কটা আবারও বোঝাচ্ছি, একটু খেয়াল করো। এই যে এখানে 56 বেস হচ্ছে 10 আর হচ্ছে অজানা সংখ্যা 8 সমান সমান বিডি, এখানে হচ্ছে 16। এখন কথা হচ্ছে যেহেতু এটা আমাদের একটি সমীকরণ, এখন তুমি কি করলা, এই যে প্লাসের মানটা ওই পাশে নিয়ে গেলা, এটা মাইনাস হয়ে গেল। এখন এই যে এখন এটা থেকে এটা বিয়োগ করলে আমাদের অজানা সংখ্যাটা বের হয়ে যাবে, ঠিক আছে। তখন এটাকে অক্টালে রূপান্তর করলে আমাদের এই যে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে যে মানটা চেয়েছে এই মানটার মান বের হয়ে যাবে। এখন কথা হচ্ছে হেক্সাডেসিমাল থেকে দশমিক বিয়োগ করা যায় না, দুইটাকেই সমজাতীয় করতে হয়। এই জন্য আমরা কি করলাম, এই যে হেক্সাডেসিমাল মানটা এটাকে আমরা দশমিকে কনভার্ট করে নিয়েছি। আমরা জানি দশমিকে নিতে গেলে কি করতে হয়, যার ভিতরে আছে তার বেসের সাথে তার উপাদানের গুণ। তাহলে বি গুণ 16 প্লাস ডি গুণ 16। এখন বি এর দশমিক মান হচ্ছে 11 ইন্টু 16 প্লাস এই যে ডি এর দশমিক মান হচ্ছে 13 ইন্টু কারো উপরে বেসের উপরে 0 থাকলে ফল হচ্ছে 1, তাহলে 11 ইন্টু 16 গুণ করার পর ফলাফল আসতেছে 176 প্লাস 13 কে 13, এই দুইটা যোগ করার পরে 189 আসলো, 189 আসলো দশমিকে। এখন তুমি কি করলা, এই যে মানটা এখানে, এই যে আমাদের সমীকরণটা এখানে ছিল অজানা 8 সমান সমান হচ্ছে বিডি মাইনাস হচ্ছে 56, এখন এটা আমরা বসালাম। এখন এই যে বিডি এর হেক্সাডেসিমাল মানের দশমিক মান আমরা বের করেছি 189। এই যে 189 10 থেকে 56 দশমিক বাদ দিলাম, কারণ দুইটাই বেস মিলছে। এখন তুমি বিয়োগ করতে পারবা, ঠিক আছে। 189 থেকে 56 বিয়োগ করলে তোমার ফলাফল আসতেছে 133। এখন 133 এর সমকক্ষ এই যে মানটা এখানে আছে অজানা মান এটা। এখন কথা হচ্ছে আমরা তো 133 জানি, কিন্তু অজানা মানটা তো জানি না। এই জন্য এই 133 কে আমরা কোথায় কনভার্ট করব? আমরা অবশ্যই অক্টালে কনভার্ট করব, তাহলে অজানা মানটা আমাদের বের হয়ে যাবে। তাহলে আমরা এই যে এখানে লিখেছি 133 10 কে আমরা কোথায় কনভার্ট করব? অক্টালে কনভার্ট করব। আমরা জানি দশমিক থেকে যার ভিতরে নেই তার বেস দ্বারা কি করতে হয়? ভাগ করতে হয়। যেহেতু অক্টালের ভিতরে নিবা, এই জন্য অক্টালের বেস দ্বারা কি করেছো? তুমি ভাগ করেছো, ঠিক আছে। তাহলে 133 এর মধ্যে 8 16 বার যায়, ফলাফল আসতেছে 128 আর হচ্ছে তোমার 133 এর ডিফারেন্স অবশিষ্টটা থাকে আরো 5। তারপরে আবার তুমি 8 দ্বারা 16 কে ভাগ দিলা, না 16 এর মধ্যে যাই 2 বার, মিলে গেছে এই জন্য 0। তারপরে আবার দিবা 8 দ্বারা 2 এর মধ্যে, 8 2 এর মধ্যে ভাগ যায় না, এই জন্য 0। কার মধ্যে যায় না? এই 2 এর মধ্যে যায় না। এটা হচ্ছে নিচ থেকে উপরের দিকে আনসার। তাহলে 133 এর সমকক্ষ অক্টাল মান কত? 205। তাহলে তুমি সর্বশেষ লিখে দিতে পারো, হ্যাঁ, এই যে প্রশ্নবোধক 8 ছিল এর মানটা কত? তোমার 205। এই যে
প্রশ্নবোধক 8 এর সমকক্ষ মানটা কত বের হয়েছে? 205 8 বের হয়েছে। আশা করি এটা বুঝতে পেরেছো। এখন আসো সুপ্রিয় শিক্ষার্থীরা, গ নাম্বার অঙ্কটি আমরা দেখে আসি। গ নাম্বার অঙ্কটিতে বলেছে দৃশ্যকল্প 2 অনুযায়ী আকাশ রফিককে যে অঙ্কটি করে দিল তা সমাধানপূর্বক ব্যাখ্যা করো। এখন এই যে আকাশ রফিককে 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে 20 tan থেকে 42 tan বিয়োগ করে দেখালেন। এখন 20 থেকে 42 বিয়োগ করেছে, তার মানে অবশ্যই আমাদের এটা এই যে 2 এর পরিপূরকের যে রুলসটা থাকে এই রুলসটা সম্পূর্ণ বহির্ভূত। তারা বলে দিয়েছে, কিন্তু তারা বলে দিয়েছে 20 থেকে 42 বিয়োগ করো। আমরা জানি পরিপূরকের ছোটটাকে 2 এর পরিপূরক করতে হয়। এখন আমাদের তারা বলে দিয়েছে 20 থেকে 42, এর মানে হচ্ছে তোমার এরকম, এই যে 20 tan মাইনাস হচ্ছে 42 tan হতে হবে, ঠিক আছে। তাহলে অবশ্যই এই 42 কে আমাদের পরিপূরক করতে হবে। 2 এর পরিপূরকটা কাকে করবা? 42 কে করবা, যেহেতু তারা বলে দিয়েছে 20 থেকে 42, ঠিক আছে। যেটা বিয়োগের এটাকে পরিপূরক করতে হবে, ঠিক আছে। আর আমরা যদি এটা বলা না থাকতো তাহলে আমরা 20 কে পরিপূরক করতাম, 20 কে 2 এর পরিপূরক করতাম। আশা করি এগুলো তোমরা বুঝো। এখন আসো আমরা গ নাম্বার অঙ্কটি দেখে আসি। ঘ তুমি লিখতে পারো এই যে 20 tan, এটাকে তুমি কোথায় কনভার্ট করবা? 20 tan কে তুমি বাইনারিতে কনভার্ট করবা, কারণ আমরা 2 এর পরিপূরক করতে গেলে অবশ্যই আমাদের বাইনারিতে কনভার্ট করা লাগে। আমরা জানি দশমিক থেকে বাইনারিতে নিলে কিভাবে নিতে হয়? বেস দ্বারা ভাগ করতে হয়। তাহলে 10 দুগুণে 20, অবশিষ্ট নেই, এই জন্য হচ্ছে 0। আবার দিবা 2 দ্বারা, 5 দুগুণে 10, অবশিষ্ট নেই 0। আবার দিবা 2 দ্বারা, 2 দুগুণে 4, অবশিষ্ট আছে আরো 1। আবার দিবা 2 দ্বারা, 2 এর মধ্যে একবার যায়, মিলে গেছে 0। আবার দিবা 2 দ্বারা, 2 1 এর মধ্যে কয়বার যায়? যায় না, এই জন্য হচ্ছে 0। কার মধ্যে যায় না? 1 এর মধ্যে যায় না। এটা হচ্ছে নিচ থেকে উপরের দিকে আনসার, ঠিক আছে। তাহলে তুমি লিখতে পারো এই যে 20 tan ইকুয়াল টু 1010002। হ্যাঁ, আমরা বাইনারিতে কনভার্ট করে নিয়েছি একটি মান, আবার আমাদের কি করতে হবে? আরেকটি মান কনভার্ট করতে হবে, এটা হচ্ছে 42 tan কে, ঠিক আছে। তারপর আবার তুমি লিখতে পারো আবার 42 tan, এটাকেও তুমি কোথায় নিবা? বাইনারিতে নিবা, কারণ 2 এর পরিপূরক করতে গেলে অবশ্যই আমাদের বাইনারিতে নিতে হয়। এখন 42 কে তুমি যদি বাইনারিতে নাও তাহলে বেস দ্বারা ভাগ করবা, তাহলে 21 দুগুণে 42 মিলে গেছে, এই জন্য হচ্ছে 0। আবার দিবা 2 দ্বারা, হ্যাঁ 10 দুগুণে 20, অবশিষ্ট আছে 1। আবার দিবা 2 দ্বারা, 5 দুগুণে 10, মিলে গেছে 0। আবার দিবা 2 দ্বারা, 2 দুগুণে 4, অবশিষ্ট আছে 1। আবার দিবা 2 দ্বারা, 2 2 এর মধ্যে একবার যায়, মিলে গেছে 0। আবার দিবা 2 দ্বারা, 2 1 এর মধ্যে যায় না, এই জন্য 0 কার মধ্যে যায় না? 1 এর মধ্যে যায় না। এটা হচ্ছে নিচ থেকে উপরের দিকে আনসার, নিচ থেকে উপরের দিকে আনসার। কিভাবে? এই যে 42 কে তুমি 2 দ্বারা ভাগ করেছো, 21 দুগুণে 42, ফলাফল মিলে গেছে, এই জন্য হচ্ছে 0। আবার দিবা 2 দ্বারা, 10 দুগুণে 20, 10 দুগুণে 20, যেহেতু 21 আর 20 এর পার্থক্য 1, যেহেতু অবশিষ্ট 1, এই জন্য 1 বসালা। তারপরে আবার দিবা 2 দ্বারা, 2 10 এর মধ্যে কয়বার যায়? 5 বার যায়, মিলে গেছে, এই জন্য হচ্ছে 0। আবার দিবা 2 দ্বারা, 2 5 এর মধ্যে কয়বার যায়? 2 দুগুণে 4, 2 দুগুণে 4, আরো যায়, অবশিষ্ট আছে 1 বার, এই জন্য 1 থাকলো। তারপরে আবার 2 2 এর মধ্যে কয়বার যায়? 1 বার যায়, মিলে গেছে, এই জন্য 0। আবার দিবা 2 দ্বারা, হ্যাঁ 2 1 এর মধ্যে যায় না, এই জন্য 0। কার মধ্যে যায় না? এই যে 1 এর মধ্যে যায় না। এখন বলতে পারো আমরা কতক্ষণ পর্যন্ত এটাকে ভাগ দিতে থাকবো? যতক্ষণ পর্যন্ত এখানে আমাদের 0 না আসে, ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত এখানে 0 না আসে। এখন তুমি এখানে বসাতে পারো 42 tan এর সমকক্ষ বাইনারি মান হচ্ছে নিচ থেকে উপরে 101010, এই যে 2। এখন সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের এখন কাজ হচ্ছে, পরবর্তী কাজ হচ্ছে কি? 8 বিট রেজিস্টার করা, 8 বিট রেজিস্টার করা। এখন দেখো এখানে কয়টা? 1 টা 2 টা 3 টা 4 টা 5 টা, এখানে 5 টা বিট আছে। আর এখানে 1 টা 2 টা 3 টা 4 টা 5 টা 6 টা, এখানে 6 টা বিট আছে। তাহলে এটাকে আমাদের কি করতে হবে? 8 বিট রেজিস্টার করতে হবে। কি করতে হবে? 8 বিট রেজিস্টার করতে হবে। তাহলে তুমি লিখতে পারো 8 বিট রেজিস্টার ব্যবহার করে পাই, 8 বিট রেজিস্টার ব্যবহার করে পাই এই যে 20 10। আমাদের কয়টা ছিল? দেখো আমাদের এখানে বিট আছে 5টা, যেহেতু আমাদের 8 বিট করতে হবে তাহলে আরো 3টা শূন্য দিতে হবে। কোন দিক দিয়ে দিবা? যেহেতু পূর্ণ সংখ্যা সামনে, শূন্যের দাম নেই, এই জন্য সামনে দিয়ে দিবা, ঠিক আছে, সামনে দিয়ে দিবা। তাহলে আমাদের 1টা 2টা 3টা শূন্য দিলা, আর হচ্ছে এই যে 10 100,
ঠিক আছে 10 100। আর পরবর্তীতে হচ্ছে তোমার 42 এই যে 10 42 10 আমাদের বিট আছে কয়টা একটু খেয়াল করো, আমাদের বিট আছে হচ্ছে তোমার 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 6টা হলে আরো 2টা শূন্য দিতে হবে সামনে দিয়ে, ঠিক আছে। তাহলে এই যে 1টা 2টা, তারপরে এই যে 10 10 10, ঠিক আছে। মানগুলো বসিয়ে নিলাম। এখন আমাদের কি করতে হবে, 8 বিট রেজিস্টার করার পরবর্তী কাজ হচ্ছে আমাদের 2 এর পরিপূরক করা। কাকে করবা, এখন তারা বলে দিয়েছে 20 থেকে 42 বিয়োগ করো, ঠিক আছে। 20 থেকে 42 বিয়োগ করো, অর্থাৎ যাকে বিয়োগ করার কথা বলেছে তাকে করতে পরিপূরক। তাহলে 42 10 কে 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে পাই। হ্যাঁ 42 10 কে 2 এর পরিপূরক করে পাও যদি, তাহলে 42 10 এর মানটা তুমি লেখো 0 0 1 0 1 0 1 0। এখন এই যে 2 এর পরিপূরক করতে গেলে সর্বপ্রথম আমাদের 1 এর পরিপূরক করতে হবে। 1 এর পরিপূরক কিভাবে, অর্থাৎ যে মানটা আছে এটাকে সম্পূর্ণ উল্টিয়ে দিবা, তাহলে আমাদের 1 এর পরিপূরক হয়ে যাবে, ঠিক আছে। যে মানটা দেওয়া আছে এটাকে সম্পূর্ণ তুমি উল্টিয়ে দিবা, তাহলে তোমার কি হয়ে যাবে, 1 এর পরিপূরক হয়ে যাবে। এই যে 0 হয়ে যাবে 1, 0 হয়ে যাবে 1, 1 হয়ে যাবে 0, 0 হয়ে যাবে 1, 1 হয়ে যাবে 0, 0 হয়ে যাবে 1, 1 হয়ে যাবে 0, 0 হয়ে যাবে 1। এটাকে বলা হচ্ছে 1 এর পরিপূরক। কি বলা হয়, 1s, অর্থাৎ 1 এর পরিপূরক। 1 এর পরিপূরকের সাথে তুমি যখন 1 যোগ করবা তখন তোমার 2s পাওয়া যাবে, অর্থাৎ 2 এর পরিপূরক পাওয়া যাবে, ঠিক আছে। কার সাথে, 1 এর পরিপূরকের সাথে। এই যে 1 এ আর 1 এ যোগ করলে হচ্ছে তোমার 0, হাতে আছে 1, 0 আর 1 কে যোগ করলে হচ্ছে 1, আর কোনো হাতে নেই, তাহলে এই মানগুলো বসে যাবে। এই যে 1, এই যে 0, এই যে 1 0, এই যে 1, এই যে 1, ঠিক আছে। এটাকে বলা হয় হচ্ছে 2 এর পরিপূরক। আর এই যে মানটা বের হয়েছে, এই যে মানটা বের হয়েছে, এই মানগুলো কিন্তু আমাদের কার মান, এই যে 42 মাইনাসের মান, অর্থাৎ আমাদের এখন নেগেটিভ হয়ে গেছে, ঠিক আছে। মানটা কি হয়ে গেছে, মাইনাস হয়ে গেছে। কেন ঋণাত্মক হওয়ার কারণ হচ্ছে এই যে আমাদের যে মানটা সম্পূর্ণ উল্টিয়ে দিয়েছো না, এখানে উল্টিয়ে দিয়েছো, এই জন্য আমাদের কি হয়ে গেছে, মাইনাস হয়ে গেছে, ঠিক আছে। এই যে 42 পজিটিভ থেকে এখন নেগেটিভ হয়ে গেছে, ঠিক আছে। আশা করি এটা বুঝতে পেরেছো। তারপরে তুমি কি করবা, তারপরে তোমার পরিপূরকটা করবা। এখানে দেখো 20 থেকে 42 বিয়োগ করার কথা বলেছে, তাহলে 20 এর মানটা উপরে থাকবে। এই যে সুপ্রিয় শিক্ষার্থীরা, তারা যেহেতু বলেছিল 20 থেকে 42 বিয়োগ করো, এই জন্য আমরা লিখেছি এই যে 20 এর মানটা হলো উপরে লিখেছি, এবং 42 এর মানটা যেটা আমরা 2 এর পরিপূরক করে নেগেটিভ বের করেছি, অর্থাৎ মাইনাসের বের করেছি, এই মানটা আমরা বসালাম, ঠিক আছে। যোগের মাধ্যমে পরিপূরক করতে, এই জন্য যোগ দিলাম। যোগ করলেও প্লাসে মাইনাসে মাইনাসই হয়ে গেল, কোনো সমস্যা নেই। তারপরে তুমি কি করবে, এখন যোগ করবা। 0 আর 0 যোগ করলে হচ্ছে 0, 0 0 যোগ করলে হচ্ছে 0, 0 আর 1 যোগ করলে হচ্ছে 1, 1 1 হচ্ছে 0, হাতে আছে 1, এখন আগে ছিল 0, এখন হাতের 1, তাহলে 0 আর 1 হচ্ছে 1, ঠিক আছে। তারপরে আবারও 1 1 হচ্ছে 0, হাতে আছে 1, তাহলে 1 আর 0 হচ্ছে 1, তাহলে 0 আর 1 হচ্ছে 1, 0 আর 1 হচ্ছে 1। এখানে আমাদের 9 নাম্বার বিট, অর্থাৎ ক্যারি বিট নেই। এখন আমাদের দেখো এই যে মাইনাসের 42 থেকে প্লাসের 42 যদি চলে যায়, তাহলে আমাদের আরো মাইনাসের কিন্তু 22 থাকে। কত থাকে, মাইনাসের কত থাকে, 22 10 থাকে, ঠিক আছে। যেহেতু আমাদের মানটা নেগেটিভ, এই জন্য আমাদের দেখো চিহ্নবিদটা কি হয়েছে, 1 হয়েছে, ঠিক আছে। ঋণাত্মক হওয়ার মূল কারণ হচ্ছে, কারণ আমরা তো জানি চিহ্নবিদ সবসময় ধনাত্মক হয়, শূন্য হয়, শূন্য হইলে ধনাত্মক, কিন্তু তখন তো আমাদের প্লাসের মান থাকতো। এখানে যেহেতু মাইনাসের 22, এই জন্য আমাদের চিহ্নবিদটা কি হয়েছে, চিহ্নবিদটা -1 হয়েছে, চিহ্নবিদটা কি হয়েছে, 1 হয়েছে। এখন তুমি লিখতে পারো এই যে 20 10 থেকে 42 10 বিয়োগ করলে, 20 10 থেকে 42 10 বিয়োগ করলে ফলাফল হবে মাইনাসের 22 10, বা এই যে মানটা, এই মানটা বসিয়ে দেবো 1 1 1 0 1 0 1 0, এই যে 2। এখন তুমি বলতে পারো এখানে 1 হলে তো পুনরায় করতে হয় না, যখন নেগেটিভ থাকে অর্থাৎ বড় মানটা মাইনাসের থাকে তখন আমাদের এখানে 1 আসবে, এটাই নিয়ম, ঠিক আছে। আর যখন বড় মানটা উপরে থাকবে তখন আমাদের 1 থাকলে পরিপূরক করতে হয় আর কি, আবার পুনরায় করতে হয়। কিন্তু এখন তো আমাদের মানই নেগেটিভ মান, ঠিক আছে, মানই সংখ্যাই নেগেটিভ, এই জন্য এখানে কি হয়েছে, নেগেটিভ ফল আসলো, অর্থাৎ ঋণাত্মক আসলো। আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, যদি কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে বা পর্বে। এই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।